আসসালামু আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ, সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আজকের আলোচনার বিষয় ঈদ এবং ঈদের পর। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক এবং গণফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত। দুজনকেই জিজ্ঞেস করছি, কেমন কাটল ঈদ? মাত্র তো গেল, এক এক করে বলতে পারেন অল্প সময়ে। ধন্যবাদ মান্না ভাই আপনাকে এবং সেই সাথে আমাদের চ্যানেল 24-এর দর্শক শ্রোতাকে। এবারের ঈদটা নতুন সরকার, নতুনভাবে মানুষের একটা আকাঙ্ক্ষাও ছিল, কিন্তু ঈদের যাত্রাটা নানা কারণে আমরা দেখি যে বিশেষ করে কোরবানির ঈদটা, আমাদের এই কোরবানির হাট, তারপরে এই যে পশু যানবাহন, এরপরে ঈদের সময় আমাদের যে চলাফেরা, রাস্তাঘাট, ট্রান্সপোর্ট, এগুলো প্রত্যেকটা সময়ই একটা সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবারও তার বাইরে না। আমরা যদি দেখি যে 15-16 বছর ধরেও এই গরুর হাটগুলো যে এখানে কেনাবেচাগুলো হয়, সেই জায়গাগুলোতে দলীয় নেতাকর্মীদের আধিপত্যটাই বেশি থাকে। এবারও তার ব্যত্যয় হয়নি। এবং সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়েছে, আমি ঢাকায় ছিলাম, ওই সময় যেভাবে বৃষ্টি হয়েছে, জলবদ্ধতা, গরুর হাটগুলোতে যেইভাবে অব্যবস্থাপনাগুলো হয়েছে, এটা আমাদেরকে পীড়িত করেছে। বিশেষ করে মফস্বল থেকে যারা গরু নিয়ে এসেছিল, তারা যেভাবে বাজারটা আশা করেছিল অনেকটা তার পায় নাই, এটা একটা। দ্বিতীয়ত, আমাদের যে মহাসড়কগুলো ছিল, সেখানে ঈদের আগেও আমি অন্য একটা টেলিভিশনে বলেছিলাম যে প্রত্যেক বছরে সরকার তো জানে যে ঈদের সময় এই মহাসড়কগুলোতে এইভাবে যানজট হয়, সেই জন্যে সরকারের আগে থেকে একটা ব্যবস্থাপনা থাকা দরকার, মনিটরিং ব্যবস্থা, সেটা ছিল না। আপনি যদি দেখেন, ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে আমাদের যমুনা ব্রিজ পর্যন্ত দীর্ঘ যানজট ছিল, অস্বাভাবিক। মানুষ 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা ধরে রাস্তায় ছিল। তো এই সমস্ত কারণগুলো আমাদেরকে পীড়িত করেছে। পাশাপাশি অনেক জায়গায় কিছু দুর্ঘটনাও ঘটেছে। সব মিলে ঈদযাত্রাটা আমাদের এখানে এই সড়ক পরিবহন এবং বিশেষ করে গরুর বাজারটা নিয়ন্ত্রণ, এখানে কিছুটা অব্যবস্থাপনা ছিল। এর মধ্যে দিয়েও আমরা কাটিয়ে উঠেছি, কারণ মানুষের মধ্যে একটা উৎসাহ, উদ্দীপনা কাজ করেছে এবং নিঃসংকোচে। বিশেষ করে আপনি যদি দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের একটা ভীতিকর পরিস্থিতি ছিল, মব, এলাকায় চাঁদাবাজি। জি, ভাড়াও তো অনেক বেশি নিয়েছে। ভাড়া অনেক বেশি নিয়েছে। এবং সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে, যে আমরা সবসময় বলি যে এই যে ঈদের সময় যে ভাড়াটা নিয়ন্ত্রণ করা, দেখবেন এটা হয় না। আর আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে আমাদের এখানে বাস মালিকরা এটাকে একটা ব্যবসার উৎসবের সময় মনে করে। যেমন ঢাকা শহরে যে সমস্ত পুরনো বাসগুলো আছে, তারা এই বাসগুলো ভাড়ায় নিয়ে দূরপাল্লায়, বিশেষ করে আপনি যদি দেখেন যে চট্টগ্রাম রুটে কিংবা আমাদের বিশেষ করে বরিশাল এবং খুলনা বিভাগে এই ধরনের বাস সায়দাবাদ থেকে দেওয়া হয়েছে। আমি নিজে গিয়েছিলাম, অন্য যাত্রীদের তুলে দেখেছি যে রানিং গাড়িতে টিকিট নাই, কিন্তু অন্য বাস দেওয়া হয়েছে, সেই বাসটা একেবারেই পুরনো। এবং এই যে ড্রাইভার যারা থাকে, তাদের কিন্তু কোনো বিশ্রাম নাই। তারা কি পরিমাণ দ্রুত যাবে এবং যাত্রী নামায় দিয়ে আবার ঢাকায় আসবে, এবং এতে করে তারা নির্ঘুম। এতে করে আমাদের দীর্ঘদিন ধরে ঈদের সময় যাত্রীদের নিরাপদ যাত্রাটা আমরা নিশ্চিত করতে পারি না। এটা সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব থাকে সবচেয়ে বেশি, কিন্তু প্রতিবারই এটা হয় এবং এর পরের বার আবার তাই। আপনি বলতে চাইছেন যে ঈদ যাত্রাটা ভালো হয়নি, কিছু কিছু লোক ফিরছে, সেখানেও কিন্তু কমপ্লেন হচ্ছে। জি জি জি, এখনও তো এমন লোক ফেরেনি, কিন্তু তবুও কমপ্লেন হচ্ছে। জনাব সাইফুল হক, মেট্রো স্টেশনের নিচে হাট বসানো হয়েছে এবং এই ব্যাপারে এলজিআরডির যিনি প্রতিমন্ত্রী, তিনি আবার বলেছেন বিশেষ প্রতিকূল অবস্থার কারণে সে আশ্রয় নিয়েছে। ঘটনা দেখা গেল যে তা নয়। সব মিলিয়ে কী বলবেন?
মান্না ভাই, প্রথমত আপনাকে শুভেচ্ছা। আপনাকে সঞ্চালক হিসেবে পাওয়া এটা খুশি আমি। এটা আমাদের জন্য বাড়তি একটা মাত্রা এটা যুক্ত করেছে। Thank you. প্রিয়ভাজন মিজান ভাই, এবং আপনার অনুষ্ঠানটা যথেষ্ট জনপ্রিয় হচ্ছে। আমি দেশব্যাপী সারা দেশে আমাদের যেটুকু রেসপন্স দেখছি, আর সেজন্য স্পেশালি আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আর এই অনুষ্ঠান যারা দেখছেন, দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি সালাম জানাই, শুভেচ্ছা এবং ধন্যবাদ দেই। প্রথমত আমাদের মেট্রো স্টেশনের নিচে আমি ওদিনই হঠাৎ করে কাকতালীয়ভাবে দেখছিলাম একটা ইউটিউবে এক নারী, তিনি কিভাবে চিৎকার করে বলছিলেন যে অন্য কোনো জায়গা পাওয়া গেল না, মেট্রো স্টেশনের নিচে সেখানে পশুর হাট কেন, সেখানে বসাতে হবে। যেটা আপনি বলছিলেন যে পরবর্তীকালে মন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন, সে ব্যাখ্যা আসলে তথ্যভিত্তিক না, সেটা যারা ইজারা নিয়েছে তারা তো বলেছে আমরা তো ইজারা নিয়েছি, এবং তারা ইতিমধ্যে City Corporation এবং এটা দিয়েছে। সিটি কর্পোরেশন থেকে ইজারা নিয়ে তারা ওখানে বসছেন। সরকারের দায়িত্বশীল জায়গা থেকে যারা আছেন তারা নিশ্চয়ই এগুলোকে জেনে শুনে মন্তব্য করলে এটা আমাদের জন্য এটা স্বস্তিদায়ক। আমি ঈদের ব্যাপারে একটা বলতে চাই যে এই প্রায় 4 থেকে 5 কোটি মানুষ ঈদের সময় তারা ঈদ যাত্রার কেউ যাওয়া আসা করেন এটা ওটা। এবারও আমরা যে পরিমাণ আমরা ভেবেছিলাম যে আরেকটু নিরাপদ হবে, ভাড়ার ব্যাপারটা আরেকটু নিয়ন্ত্রণে থাকবে, তো অতটা করা যায়নি। কিন্তু রোজার ঈদের তুলনায় বলতে পারেন কোরবানির ঈদের ভাড়াটার জবরদস্তি হয়েছে ঈদে বেশি। কিন্তু এবার আমি দেখলাম যে একটা গণমাধ্যম লিখেছে ঈদের সময় 44 জন মানুষ প্রাণ হারিয়েছেন। হয়তো বাস্তব সংখ্যা তারা কয়েকজন বেশি হতে পারে, কিন্তু রোজার ঈদের সংখ্যাটা ছিল প্রায় দ্বিগুণ। তো সে তুলনায় বলতে পারেন প্রাণহানিটা হয়তো কম হয়েছে, কিন্তু এটা খুবই দুঃখজনক, খুবই দুর্ভাগ্যজনক। কবে আমরা ঈদ যাত্রাকে নিরাপদ করতে পারবো, স্বস্তিদায়ক করতে পারবো, এটা একটা গুরুত্বপূর্ণ। আর আমাদের এখানে খামারিরা যারা আছেন, ঈদের 2 দিন আগে বৃষ্টি হওয়াতে আমার সঙ্গে পরিচিত 2-1 জনের সঙ্গে যারা ফোন করেছিলেন তারাই বললেন এবার তাদের দামটা পড়ে গিয়েছিল। এবার তো ভারত থেকে তো আর অতটা গরু এখানে আসেনি বা আসার কোনো সুযোগও এখানে ছিল না। 22-23 লক্ষ আমাদের পশু এখানে উদ্বৃত্ত হয়েছে, এটা একটা। খামারিরা নাকি অনেকে তারা দামটা পাননি, এটা একটা জায়গাটা। আবার যারা কিনেছেন সাধারণ মানুষ, তাদের জন্য আবার কিছুটা স্বস্তিদায়ক একটা বিষয় ছিল। গুরুত্বপূর্ণ যেটা, হাটগুলো কেন্দ্র করে চাঁদাবাজির যে একটা মহোৎসব, এটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। এবং এটা আলটিমেটলি জেনে কেনেন, এটা তো তার উপরে কিন্তু এটা বর্তায় আর কি এটা। তো সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যেগুলো আশা করতে চাই যে আমরা ঈদটা আনন্দের জায়গাটা, ঈদ যদি একটা কষ্ট, দুঃখ, বেদনা, বিরক্তি, ক্ষোভ যদি জন্ম দেয়, এমনকি জীবনের নিরাপত্তাও যদি সমস্যা হয়, তাহলে তো আনন্দ তো আর আনন্দ থাকে না। তো এই জায়গাটা নিশ্চয়ই যখন জনগণের পক্ষে কোনো সরকার থাকেন বা করতে চান, তাদেরকে এই বিষয়গুলো ভবিষ্যতে নিশ্চয়ই তারা আরও যত্নবান হবেন, আরও সতর্ক হবেন। এবং এটা বিশেষ করে চাঁদাবাজির যে প্রশ্নগুলো বা পরিবহনে বাড়তি ভাড়া, যেগুলো সাধারণ মানুষকে যার জন্য ভোগান্তির বাড়তি টাকা গুনতে হয়, এগুলোর ব্যাপারে আরও কঠিন সার্ভাইলেন্স প্রয়োজন হবে ভবিষ্যতে। জি, আপনি কিছু বলবেন? আর জি, কিছু বলবেন না, এই ঈদ যে নিয়ে মোটামুটি যেটা বিশেষ করে মানে মেট্রো স্টেশনে জি হাট বসে গেল, জি সেটার উপরে এটা আমাদের কাম্য ছিল না, কারণ মেট্রো রেল স্টেশনটাতে অতীব গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাটার নিরাপত্তাটা খুবই জরুরি একটা বিষয় ছিল রাষ্ট্রের জন্যে। কিন্তু যে কথাটা সরকারের শীর্ষ পর্যায় থেকে, বিশেষ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেছেন, তারপরে তারা এটাও বলেছেন যে বৃষ্টি আসছে সেই জন্য সেখানে গিয়েছে। অর্থাৎ আমাদের এখানে একটা জিনিস, যে সরকারের থেকে দুঃখ প্রকাশ করার প্রবণতাটা কোনো সময়ই আমরা দেখি নাই। না, মন্ত্রী তো বলেছেন যে খুবই স্বস্তিদায়ক হয়েছে ঈদে, মানে জি জি যাত্রা স্বস্তিদায়ক, ভাড়া বেশি দেয়নি, কোনো রকম সমস্যা হয়নি। যোগাযোগ মন্ত্রীর তো কথা সেরকমই ছিল। কিন্তু আপনি যদি দেখেন যে এই যে আমাদের ঢাকা থেকে যমুনা ব্রিজ পর্যন্ত এই যে 10 থেকে 11 ঘন্টা যেভাবে মানুষ রাস্তায় ছিল, এবং বিশেষ করে নারী এবং শিশুদের, তারা তো টয়লেট ব্যবহার করার সুযোগ ছিল না। ওই জায়গাগুলোতে আমার পরিচিত অনেকেই যেভাবে কষ্ট করেছে, এগুলো তো অবর্ণনীয়। ওই জায়গায় যদি আমাদের এরকম দায়িত্বশীল কেউ থাকতেন, তাহলে বুঝতেন যে 12 ঘন্টা
এবং একজন জামালপুর যাচ্ছে, সে বলেছে আমি 9 ঘন্টা আটকে আছি, তার পরিবার যারা একটা ওয়াশরুমে যেতে পারছে না, এই দায়টা কে নেবে? এটা কি সরকারের থেকে একজনকেও তো আমরা দেখি নাই যে একটু দুঃখ প্রকাশ করে বলুন? সরকার সব পারবে না, এটাও আমরা বুঝি, কারণ আমাদের এখানে রাস্তা যেটুকু আছে, গাড়ির সংখ্যা তো আর রাতারাতি বাড়বে না, এবং এই চাপগুলো পড়ে। কিন্তু সরকারের বিশেষ করে প্রশাসনগুলো, ট্রাফিক ব্যবস্থা আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিল, মনিটরিং যেটা সেটা করে নাই। একটা ছোট বিষয়, আমি এদের দেখলাম পশুগুলোকে যেভাবে আনা হচ্ছে, দেখলাম অনেকগুলো গণমাধ্যম এবার বেশ গুরুত্ব দিয়ে তারা নিউজটা করেছেন। মানে পশুর সে তার অনুভূতি তো আর তার ব্যক্ত করার সুযোগ নেই। অনেকগুলো পশু আনের পরিবহনের যে অবস্থায় তা আনা হচ্ছে, মানে মুখ ওর 4 পা বেঁধে যেভাবে আনা হচ্ছে, খুবই দৃষ্টিকটুটা, খুবই কষ্টকর, যন্ত্রণাদায়ক। কারণ কোথাও 3 দিন 4 দিন 5 দিন 6 দিন একইভাবে তাকে থাকে আর কি। অনেকগুলো কিন্তু ট্রাকেই মারা গেছে, অনেকগুলো পরিবহনে মারা যাচ্ছে, অনেকগুলো নামার পরে অসুস্থ হয়ে যাচ্ছে। এগুলোর ব্যাপারে কারা দেখবে, কারা এগুলো নজরদারি করবে, আমি সেটা জানি না। ফলে এবং দেখলাম যে যারা মারা যাচ্ছে তাদের হাহাকার তাদের, কারণ যারা তার সাথে আসছেন, তো এগুলোর খেয়াল করা দরকার। আর যিনি মেট্রো রেলে যারা এটা বরাদ্দ দিচ্ছেন, সিটি কর্পোরেশন, তাদের তো নিশ্চয়ই জবাবদিহিতার প্রশ্ন আছে। তারা কেন, কোন চাপে, কোন সিটি রাজনৈতিক চাপে? কর্পোরেশন তো এরকমও করে যে আপনার হকারদেরকে ফুটপাত লিজ দিচ্ছে, তো সেটা ইজারা দিয়েছে। তো এগুলো তো হতে পারে না। এগুলো তো কথাবার্তা হয়েছে কিন্তু কোনো জব দেয়নি। আমি ওই প্রশ্ন এখন বাদ রাখি, অন্য প্রশ্ন করি আপনাকে। মানে আজকে এবং গতকালকেও বেশ আলোচিত হয়েছে, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান হঠাৎ পদত্যাগ করেছেন। কেন করলেন, কি বিষয়, অনেক কথাবার্তা আছে, স্পেকুলেশন। আপনি কিভাবে দেখছেন? এবং মজার ব্যাপার হচ্ছে যে তার পদত্যাগ পত্রটা প্রধানমন্ত্রী খুব খুব স্মুথলি বা নর্মালি গ্রহণও করেছেন। এটা নিয়ে যে একটা পারসিউ করা বা কিছু করা, সেটাও বুঝতে পারিনি আমরা। কি হলো এটা? এটা প্রথমত মানে জনপরিসরে এটার বার্তাটা ভালো যায়নি, এটা আমি খুব নির্দ্বিধায় আমার বলা উচিত। মাত্র 3 মাসের ব্যবধানে আমি মনে করতে পারছি না যে বিগত কোনো সরকারের, কোনো ক্যাবিনেটের কোনো পূর্ণাঙ্গ মন্ত্রী এত স্বল্প সময়ের ব্যবধানে কেউ পদত্যাগ করেছেন। আমি কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে মনে করা সম্ভব হচ্ছে না। হানিমুনি তো শেষ হয়নি। হানিমুনি শেষ হয়নি, যদি আমি 3 মাস গেছে, যদি আমি আরও 3 মাস যদি তাদেরকে যদি দেই। 1 2 হচ্ছে যে সরকারের যাত্রায় তারা করেছেন, তারা একটা রেইনবো নেশন তারা গড়ে তুলবেন, তারা একটা রেইনবো রেশন করবেন, একটা বহুত্ববাদী একটা সমাজের জায়গায় যাবেন। যত শেড আছে, ধর্ম বর্ণ, আমার পাহাড় সমতল, আমার নানা অংশের বিশ্বাসী, নানা সংস্কৃতি, ধর্মবিশ্বাসী, নানা ধরনের রাজনীতির সবাইকে নিয়ে তারা একটা রেইনবো নেশন করবেন। রেইনবো নেশন তো নিশ্চয়ই তাহলে একটা রেইনবো গভর্নমেন্ট হবে। রেইনবো গভর্নমেন্ট তো একটা রেইনবো নেশনকে তারা লিড করবেন, হাউ ইট ক্যান বি ডেভেলপড গ্র্যাজুয়ালি। গভর্নমেন্টটা মনোলিথিকও হতে পারে, হয়ে তারা রেইনবো একটা দেশে লিড করতে পারে না হয়। না না না, আমি নিশ্চয়ই মনে করি, বললাম যে এই দীপেন দাওয়ানের এটা ছিল ওই, আমি কথাটা এই জন্য বললাম যে রেইনবো নেশন গড়ে তুলবার তিনি যে পার্বত্য জেলা বা বিশেষ করে রাঙ্গামাটি থেকে যিনি এবার সর্বোচ্চ ভোটে যিনি এবার নির্বাচিত হয়েছেন, 1,70,000 ভোটের বেশি ব্যবধানে তিনি এবার জয়লাভ করেছেন। তিনি স্বাস্থ্যগত কারণ তিনি দেখিয়েছেন দেখলাম, কিন্তু গণমাধ্যম যেগুলো বেরিয়েছেন, পার্বত্য জেলা পরিষদ নিয়ে একটা আলাপ আলোচনা, একটা উষ্মা, একটা সেখানে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব, আবার মন্ত্রীর সাথে প্রতিমন্ত্রী বা অন্যদের এসব ব্যাপারে কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা, অনেক ধরনের স্পেকুলেশন দেখছি, বহু ধরনের গসিপ আমরা দেখছি। কিন্তু আবার দেখলাম যে যেদিনই করলেন রাষ্ট্রপতি, ওদিনই তিনি আবার পদত্যাগপত্র গ্রহণও করলেন। তো সামগ্রিকভাবে আমার কাছে বার্তাটা ভালো যায়নি, এটা একটা। এবং বিশেষ করে মানে সরকার এখন তো সেখান থেকে তো পার্বত্য জেলাগুলোতে তো ওই জন্য রেইনবো কথাটা বললাম, সেখান থেকে একটা প্রতিনিধিত্বের প্রশ্ন আছে। বিশেষ করে ধরুন আমাদের যে পাহাড়ি যে জনগণ বা আমাদের বলতে পারেন এই সাংস্কৃতিক ঐতিহ্যের ভিন্ন ভিন্ন মাত্রার যে মানুষরা আছে, তাদের যে প্রতিনিধিত্বর সরকারের মধ্যে, এটা হোঁচট খেলো কিনা
এটা নিশ্চয়ই সরকার বা প্রধানমন্ত্রী হয়তো ভালো বলবেন। আর গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখন তো এটা আরও দেখলাম, আরও কী খবর টবর দেখছি, আরও দু একজন সম্পর্কে জানি না তারাও কি পদত্যাগ করবেন নাকি যাবেন টাবেন, এগুলো সবগুলোই হয়তো বা গসিপ হতেও পারে, কিন্তু সব মিলে আমার মনে হয় যে এগুলোকে নিশ্চয়ই আরও ধৈর্য মনোযোগ দিয়ে এগুলোকে দেখা দরকার। আর আমাদের এখানে ঐতিহ্য তো হচ্ছে যে সর্দি কাশি হলে যেখানে রাষ্ট্রপতি, আগের প্রধানমন্ত্রী বা নানা মন্ত্রী তারা যেখানে দেশের বাইরে চলে যাচ্ছেন সর্দি কাশির জন্য, মানে চিকিৎসার জন্য, বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল থাকার পরেও, তো আর এখানে ওনার যে অসুস্থতা, এটা তো একদিনের না। যদি উনি যে কারণটা ব্যাখ্যা করেছেন, এখানে চিকিৎসার সুযোগ ছিল বা তিনি বাইরেও তিনি যেতে পারতেন, তো সেই সুযোগ তো ছিলই। তো তারপরে এগুলো সরকারের অনেকে এরকম করে প্রশ্ন করেন, জানেন যে মন্ত্রীর কাজ বেশি না এমপির কাজ বেশি, কারণ এমপি তো সবসময় লোকদের সাথে থাকতে হয়, মন্ত্রী তো অনেক ফ্যাসিলিটি পান, শহরের মধ্যে থাকেন। উনি যদি মন্ত্রী পদ ছাড়তে পারেন তো তার আগে তো তার এমপির পদই ছাড়া উচিত, অসুস্থতার কারণে। অসুস্থ থেকেও মন্ত্রী থাকা যায়, অসুস্থ থেকে এমপি থাকা যায় না। এমপি থাকাটা যাই হোক, বেশ ওই কঠিন। আলোচনা যাচ্ছে না। ডাক্তার মিজানুর রহমান, জ্বালানি তেলের দাম বেড়েছে, আবার বিদ্যুতের দাম বাড়ছে তো আগে থেকেই। আর IMF এর কাছ থেকে নতুন করে 400-500 কোটি টাকার ডলার ঋণ চেয়েছে সরকার। ব্যাংকিং বলেন, সব খাতের কাঠামোগত সংস্কারে ব্যর্থ, সব চুক্তি বাতিল করেছে, ঋণ চুক্তি বাতিল হচ্ছে। নতুন প্যাকেজের শর্ত হিসেবেই বিদ্যুৎ জ্বালানির দাম বাড়ানো হচ্ছে। পরিচালনা ব্যয় মেটাতে সরকার ব্যাংক থেকে ইতিমধ্যে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে, জানেন, ট্রেজারি থেকে নিয়েছে, ব্যাংক থেকে নিয়েছে। 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 31,487 কোটি টাকা। যাচ্ছি কোন দিকে? দেখেন, কথাটা এভাবে বলতে হয় যে আমাদের এই অর্থনৈতিক খাতটা নিয়ে আমাদের বাংলাদেশ সৃষ্টির পর থেকে পর্যন্ত কোনোটাই সুখকর ছিল না। বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে তো আমরা দেখেছি 5-6টা ব্যাংক কিভাবে দেউলিয়া করা হলো, এবং পরিসংখ্যান রিপোর্ট আসছে, তথ্যপাত্র আসছে, কোন ব্যাংক থেকে কত তারিখে কি পরিমাণ টাকা তুলে নেওয়া হয়েছে, সবই আসছে। কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে কখনোই এটার প্রতিকার করা হয়নি। ইভেন এস আলমের বিরুদ্ধে তৎকালীন একজন অ্যাডভোকেট এবং সে সংসদ সদস্য হাইকোর্টে যখন গেল, উচ্চ আদালত থেকেও বলে দিল যে এটা নির্বাচনের আগেই করা যাবে না, এবং জানুয়ারির পরে একটা ডেট দিয়ে দিল যে তদন্ত করতে হবে তারপরে। এরকম নির্লজ্জ অবস্থাও আমরা রাষ্ট্রের কাছ থেকে, বিচার ব্যবস্থা থেকে দেখেছি। এই অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম যে অতীতের এগুলো নিয়ে তো আমরাই যে যারা ক্ষমতায় আছে, বিরোধী দলে আছে, আমরা তো একসাথে আন্দোলন করেছি। আপনি নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে, সাইফুল ভাই ছিল, আমরাও ছিলাম। তো এই পরিবর্তনটা কোথায় দেখলাম? আজকে দেখেন, মানে আওয়ামী লীগ সরকারের সময় যখন তেল গ্যাসের দাম বাড়ানো হয়েছে, আমরা প্রতিবাদ করেছি, তারা আবার গণশুনানির নামে নানানভাবে এগুলো করেছে। কিন্তু এই সরকারের কাছে আমাদের যে প্রত্যাশাটা ছিল যে অন্তত গণশুনানি করবে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা এটা বাড়াবে, এক্সপার্ট যারা আছে তাদের সাথে, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করবে, এগুলো করে নাই। আপনাকে একটা জিনিস আমি বলি, ইরান যুদ্ধের কারণে সারা বিশ্বে তেল নিয়ে সংকট তৈরি হয়েছিল, একথা সত্য। কিন্তু বাংলাদেশে আমাদের সরকার কিন্তু বলল যে পর্যাপ্ত মজুত আমাদের কাছে আছে, কোনো রকম সংকট হওয়ার সম্ভাবনা নাই, এবং কয়টা জাহাজ আসছে সেগুলো তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল। কিন্তু আমি আমার নিজের গাড়ি নিয়ে আমাকে 24 ঘন্টা থাকতে হয়েছে, কারণ ভোর 4টায় আমার ড্রাইভার যে লাইনে দাঁড়িয়েছিল 1টার থেকে দেয়া শুরু করেছে, যখন 6টায় কাছাকাছি গেছে সামনে 10টা গাড়ি থাকতে বন্ধ হয়ে গেল। এখন ও যদি চলে আসে তাহলে তো পরের দিন আবার 1 কিলোমিটার পিছনে যাবে। তা আমার অন্য একটা স্টাফ এবং ওই 2 জন মিলে যাওয়া আসা করতে করতে পরের দিন আমি তেল পেলাম ঠিকই, কিন্তু বলে যে 20 লিটারের বেশি দেওয়া যাবে না। তো নানানভাবে রিকোয়েস্ট করে আর 10 লিটার তেল বাড়াইয়ে নিল। এখন আমার গাড়িতে যেখানে 50 লিটারের উপরে তেল ধরে, সেখানে 31 লিটার তেল নিলাম, এরপরে চালানো কমালাম। আরেকটা জিনিস দেখেন যে একটা মানে মোটর সাইকেল যারা মানে বাইক চালায় ব্যবসায়িকভাবে, তাদেরকে 2 লিটারের বেশি তেল দিচ্ছে না। এতে করে কি হচ্ছে,
সে পরের দিন আবার কিন্তু যে কিংবা বিকেলবেলায় আবার তাকে লাইনে দাঁড়াতে হচ্ছে, কারণ এই মোটরসাইকেলগুলো কিস্তিতে তুলেছে এবং সে মানে চালাচ্ছে, প্যাসেঞ্জার বহন করছে ইত্যাদি। এখন এই যে সংকটটা তৈরি হলো, সেখানে ব্যবস্থাপনার খুবই ঘাটতি ছিল। এখন দেখেন এইভাবে আমরা 3 দিন 4 দিন এত কষ্ট করে এত সংকটের মধ্য দিয়ে তারা 2-3 লিটারে বেশি দিচ্ছে না, বা আমাদের বড় গাড়িতে 20 লিটার, কিন্তু হঠাৎ করে 20 টাকা করে যখন দাম বাড়িয়ে দিলেন, পরের দিন আমার ড্রাইভারকে নিয়ে গেলে বলছে যা লাগে তাই নেন। অর্থাৎ যদি আমি 50 লিটার তেল চাইলেও কিন্তু পরের দিন না করছে না। মোটর সাইকেলে যারা যাচ্ছে তারা যদি 10 লিটার চাইলে তাদেরকে না করছে না। তাহলে এই 20 টাকা কেন বাড়ানো হলো? তাহলে প্রথমে বাড়ানো হলো না কেন? তার মানে এই যে একটা সিন্ডিকেটের কথা আমরা বলি, এই তেলের দাম বাড়ানোর এবং সরকারের যে অব্যবস্থাপনা, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে 20 টাকা বাড়ানোর কখন, যখন একটা কৃত্রিম সংকট তৈরি করা হলো এবং 2 কিলোমিটার 3 কিলোমিটার আগের কথা বলছেন, এখন যে বাড়ানো হলো। আচ্ছা, এটা গেল। ঠিক এখন এসে এখন তো স্বাভাবিক অবস্থা এবং বিশ্বে তেলের দাম আন্তর্জাতিক বাজারে দাম কমেছে। এখন সেই জায়গায় গণশুনানি না করে কিংবা কোনো যৌক্তিক ব্যাখ্যা না দিয়ে 20 টাকা বাড়ালেন কয়েকদিন আগে, এখন আবার 5 টাকা বাড়িয়ে দিলেন। তার মানে কি দাঁড়ালো? 25 টাকা। এখন ধরেন আমরা যারা পার্সোনাল গাড়ি ব্যবহার করি, অকটেন বা পেট্রোল, তা কিন্তু না। আপনি যদি দেখেন এই যে রেন্টে কারে, আমরা আসবো আপনার কাছে, একটা বিরতি নেব। জি দর্শক মণ্ডলী, অনুষ্ঠানে এখন কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। জনাব সাইফুল হক, আমি প্রথমত একটু আগে আমাদের মিজান ভাই জ্বালানির বা অর্থনৈতিক নিয়ে যে কথাগুলো বললেন, আমি দু একটা কথা যুক্ত করি। কিন্তু আমি খুব উদ্বিগ্ন পুরো ইকোনমি নিয়ে, ইকোনমির যে বিদ্যমান লেটেস্ট যে ডেভেলপমেন্ট। 2-3টা তথ্য যেটা ইতিমধ্যে আমরা দেখছি গণমাধ্যমে, প্রায় 6 লক্ষ কোটি টাকা এখন আমাদের ঋণ খেলাপিদের প্রায় কাছাকাছি। 3 মাসে 30,000 কোটি টাকা নতুন করে তো ঋণ খেলাপি হয়েছে। গভর্নমেন্ট ইতিমধ্যে 3 মাসে তার ট্রেজারি থেকে শুরু করে নানা অংশ থেকে 50,000 কোটি টাকার উপরে তারা লোন তারা নিয়েছেন এটার জন্য। এখন এগুলোর ক্ষেত্রে এখন 7 তারিখে পার্লামেন্ট শুরু হবে, 11 তারিখে তারা বাজেট দেবেন। বাজেটের দিকে সবার আমাদের নজর। একদিকে বলছেন যে IMF-এর সমস্ত শর্ত তারা গ্রহণ করবেন না। এটা কয়েকদিন আগে আমার সাথে বর্তমান অর্থমন্ত্রীর একটা ওভার টেলিফোনে আলাপ হচ্ছিল জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলছিলেন যে আমরা তো আমাদের জায়গা থেকে আমরা বিবেচনা করব। অ্যাপ্রোচটা ভালো, কিন্তু যেভাবে জনভোগান্তিগুলো, বিশেষ করে ধরুন ইতিমধ্যেই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, যেটা আপনি উল্লেখ করছিলেন, ইন্টারন্যাশনাল মার্কেটে ইতিমধ্যে কিন্তু ব্যারেল প্রতি কিন্তু ডলারে জ্বালানি তেলের দাম কিন্তু কমতে শুরু করেছে। তো সেরকম পরিস্থিতিতে আপনি মূল্য সমন্বয় না করে বরঞ্চ আপনি আরও বাড়িয়ে দিচ্ছেন। আজকালকের মধ্যে সম্ভবত আবার বিদ্যুতের দামও বাড়ানোর একটা আয়োজন চলছে। এর আগে আমরা দেখতাম গণশুনানি হতো। গণশুনানিগুলোর আমার অভিজ্ঞতা হচ্ছে গত 2 দশকের সরকার প্রথম নীতিগত সিদ্ধান্ত নেয়, এটাকে তারা একটা মানে পাবলিক ফেস দেখানোর জন্য, একটা ক্যামোফ্লেক্স করার জন্য একজন পাবলিক হিয়ারিং করে। পাবলিক হিয়ারিংয়ের এ পর্যন্ত কোনো হিয়ারিংয়ে আসেনি যে মূল্য বৃদ্ধি করা দরকার, কিন্তু তারপরেও হিয়ারিং করার পরে এককভাবে মূল্য তা বাড়িয়ে দিচ্ছে। এমন একটা সময়ে, যে সময় প্রত্যেক স্বল্প আয়ের মানুষের জীবনের মহা দুর্যোগ, জীবনযাত্রার ব্যয়ভার বাড়ছে, মূল্যস্ফীতিটা বাড়ছে, এবং এবার বাজেট নিয়ে যেমন অনেকের প্রত্যাশা আছে, আবার অনেক উদ্বেগ আতঙ্ক আছে কোথায় কোথায় আবার নতুনভাবে কিভাবে এই যে মোটর বাইক যারা চালান, তার 3 হুইলার, এবার শুনছি তাদেরকে করের আওতায় আনবার উদ্যোগ, এই ধরনের আরও অনেকগুলো জায়গা দেখছি। তো এগুলো সব মিলে টিলে আমি মনে করি এবার সরকারকে যথেষ্ট, একদিকে আমি গুরুত্বপূর্ণ যেটা মনে করি আমাদের রাজস্ব সংগ্রহের যে তার যে এরিয়াটা, এটাকে খুব মানে বড়োভাবে এটাকে যদি আপনি এক্সপান্ড করতে না পারেন, মানে নিজস্ব রাজস্ব জায়গাটা ছাড়া, আমি বাজেট 9,37,000 কোটি টাকা, এটাকে আমি খুব বিশাল বাজেট মনে করছি না আমাদের 20 কোটি মানুষের ক্ষেত্রে। কিন্তু গুরুত্বপূর্ণ, আপনি তো একটা বিশাল ঘাটতি বাজেটের জায়গায় যাচ্ছেন, এবং এই ঘাটতি বাজেটের চাপটা
যেটা বরাবরই হয়, এটা আলটিমেটলি ভোক্তাদেরকে, সাধারণ মানুষকে এটা কিন্তু বহন করতে হয়। সরকার এই ঐতিহ্য থেকে এবার বেরিয়ে আসতে পারবেন কিনা, মানুষ তো একটু স্বস্তি দেখতে চাইবে। তারপরে ইতিমধ্যেই সরকারের এবার তাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ সোশ্যাল সেফটি নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ কর্মসূচি আছে। কি করবেন, তো এটা উদ্বেগের জায়গা আছে। আমরা নিশ্চয়ই বাজেট পর্যন্ত একটু দেখতে চাইব এবং আমরা আশা করব যে সরকারের যেহেতু জনগণের কাছে তার জবাবদিহিতার প্রশ্ন আছে, সুতরাং বিপুল সংখ্যক স্বল্প আয়ের মানুষ, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের জন্য স্বস্তিকর কিনা, আমার গুরুত্বপূর্ণ সেক্টরগুলো তারা সেখানে তারা প্রয়োজনে বরাদ্দটা পাচ্ছেন কিনা, এগুলো নিশ্চয়ই আমরা দেখতে চাইব এবার। জি, ডাক্তার মিজানুর রহমান, 100 দিন পার হয়েছে সরকারের। জি। শুরুতে সংবিধান সংস্কার কমিশনের শপথ, গণভোট, জুলাই সনদ, নানা প্রশ্ন তৈরি হয়েছিল। অন্তর্বর্তী সরকার জারি করেছিল যে 133টা অধ্যাদেশ আইনে পরিণত করা নিয়েও নানা প্রশ্ন হয়েছে। 98টার মতো পাস হয়েছে, অনেকগুলো বাতিল হয়েছে, আর অনেকগুলো মানে আবার রিকাস্ট করবে, তারপরে দিবে। সব মিলে কি দাঁড়াচ্ছে? দেখেন, এই অভ্যুত্থানের পরে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সংস্কারের, এবং সেই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদের সবাইকে নিয়ে বসেছিলেন এবং আপনি সেখানে ছিলেন, সাইফুল ভাইও ছিলেন। তিনি একটা কথা বলেছিলেন যে আমাদের সংস্কার দরকার, এবং সেই সংস্কারের ব্যাখ্যা দিয়েছিলেন যে ফ্যাসিবাদ যাতে আর রাষ্ট্র ক্ষমতায় না আসে, সেই জন্যে তিনি সরকার, আমাদের বিশেষ করে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত পরামর্শ চেয়েছিলেন। এবং মূল কথাটা হচ্ছে যে উনি আমাদের কাছে একটা প্রস্তাব দিয়েছিলেন, এবং যেসব বিষয়ে আমরা একমত পোষণ করব সেগুলোই তিনি বাস্তবায়ন করার উদ্যোগ নেবেন, যেগুলো একমত পোষণ করব না সেগুলো ওয়েবসাইটে দিয়ে দেবেন। এটাই প্রথম দিনের বক্তব্য ছিল। এরপরে আমরা সবাই ছিলাম, আপনি তো আমাদের সবারই শ্রদ্ধেয়, এবং আপনার সাথে অনেক বিষয়ে পরামর্শ করেছি। কোনো সম্ভাবনা দেখেন? আমি দেখছি না, এই কারণে যে আসলে এইটা যে প্রক্রিয়া সর্বশেষ নিয়ে গেল, আমরা কিন্তু অনেকগুলো ব্যাপারে বিএনপিও একমত পোষণ করলো যে এগুলো আমরা করা দরকার, কিন্তু এটা সরকারের ডিপ স্টেটে চলে গেল সর্বশেষ, যে এটা বাস্তবায়ন প্রক্রিয়া, যেটা আপনি সহ আমরা সবাই বলেছিলাম যে এটা তো একটা রাজনৈতিক সমঝোতার দলিল। তো একটা রাজনৈতিক সমঝোতার দলিল তো সংবিধানের উপরে স্থান পায় না, এক। দুই হচ্ছে, এটা তো যারা রাজনীতিবিদ অঙ্গীকার পোষণ করবে, যারাই ক্ষমতা যাক তারাই বাস্তবায়ন করবে। কিন্তু এই দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করা, এবং ডিপ স্টেট বলছে এই কারণে যে সর্বশেষ মিটিং থেকে এটা চলে গেল যে কিছু বিশেষজ্ঞের কাছে তারা যাবে। বাংলাদেশের ডিপ স্টেট মানে কি? ডিপ স্টেট মানে ওই যে কিচেন ক্যাবিনেট, যেটা আপনারা শুনছেন। কিচেন ক্যাবিনেট আর ডিপ স্টেট কি এক? এখন হলো না, সেটা হলো যে কিচেন ক্যাবিনেটে কারা থাকে সেটা জানে। ডিপ স্টেট হলো একটা অদৃশ্য শক্তি, একটা অদৃশ্য সরকার। অর্থাৎ আপনি যদি দেখেন যে যারা উপদেষ্টা না, কিন্তু তারাই কিন্তু একটু ডিস্টার্ব করি। যখন আওয়ামী লীগ ছিল না, শেখ হাসিনার গভর্নমেন্ট, তখন এরকম একটা কথা শোনা যেত যে শেখ হাসিনা খুব ভালো রান্না করতে জানতেন। রান্নাঘরের মধ্যে হোক আর ডাইনিং টেবিলের মধ্যে হোক গল্প করতেন তার পরিবারের লোকজন মিলে, আর ওইখানে বড় বড় সিদ্ধান্ত হয়ে যেত। দ্যাট ওয়াজ দি কিচেন ক্যাবিনেট তাদের মধ্যে। ওইটা একটা মিনিং। আর ডিপ স্টেটের মানে আপনি যখন আমেরিকান এক্সপেরিয়েন্সে যান, তখন সেটা ডিপ স্টেট মানে পেন্টাগন, সিআইএ, যা হোক, ওইসব ক্ষেত্রে এই কেজিবি বা অন্যান্য যারা যারা আছে। এইখানে ডিপ স্টেট কি? ডিজিএফআই? আমরা ডিজিএফআইকে একসময় দেখেছি, এবং বিশেষ করে সেটা এই সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারেও আসছে, যে ডিজিএফআই কিভাবে ধরে নিয়েছে, কিভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে, কিভাবে ব্যাংকের মালিকানা পরিবর্তন হয়েছে, এটা হয়েছে। কিন্তু এই যে কথাটা ছিলাম, আপনি বলেন যে আমাদের এই যে সংস্কার প্রস্তাবটা, এটা কাদের কাছে চলে গেল এবং কিভাবে। এবং আমাকে ডক্টর আলী রিয়াজ একটা কথা বলেছিল যে আমরা এটা খসড়া লিখছি, যেগুলো একমত হলাম, এবং সেই খসড়ায় আপনাদের স্বাক্ষর লাগবে। আমি তাকে বলেছিলাম যে আমাদের যে সংবিধান, খসড়া সংবিধানে কিন্তু ওই কমিটির সকলেরই স্বাক্ষর ছিল, যে কারণে সংসদে যখন আসছে গণপরিষদে, সেটা কিন্তু সবাই এটা সাদর গ্রহণ করেছে। এখন আপনি যে এক পৃষ্ঠায় আমরা 7টা বিষয়ে বললাম যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করি, অঙ্গীকার করলাম, কিন্তু সেই জুলাই সনদটা কোথায়? সেই জুলাই সনদের মধ্যে যেমন ধরেন
আমি একটা জিনিস আপনাকে যদি বলি যে জুলাই সনদের মধ্যে এমন অনেক বিষয় যেটা আমরা কেউই একমত পোষণ করি না, সেগুলো এখানে নিয়ে আসলো। যেমন ধরেন বিএনপি বলেছে যে আমরা সরকার প্রধান থাকব এবং দলীয় প্রধানও, এটা তারা এটা মেনেছে। এখন আপনি যদি দেখেন যে অধ্যাদেশ করা হয়েছে, সেই অধ্যাদেশে বলা হয়েছে যে সরকার প্রধান তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তাহলে এই যে জিনিসটা এটা কিভাবে চলে গেল? তো এইটা গেল বাস্তবায়ন প্রক্রিয়া, গণভোট যা কিছু করা হয়েছে সেটা এই যে আমাদের সাথে দীর্ঘদিন ধরে যে আলোচনার যে ফসল সেটা সেখানে থাকে নাই। আমি বলছি ওই জায়গাটা যে ওইটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ বা ক্যাবিনেট সেখানেও কিন্তু এটা পাস হয় নাই। এটা ডিপ স্টেট বলছি এইটা যে এগুলো নিয়ে যারা কাজ করেছেন কিছু বিশেষজ্ঞর মতামত নিয়ে তারা দেখা গেছে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভেদ তৈরি করে সেটা গণভোট দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এখন আপনি যখন চাপিয়ে দেবেন তখন তো যে আমি এটা যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছি সবগুলো তো মানব না। এখন যদি ওটা সবই মানে তাহলে তো জনাব তারেক রহমান তো দলীয় প্রধান থাকতে পারবেন না, যে অধ্যাদেশটা পাশ করেছে। কিন্তু ওনাদের নির্বাচনী ইশতেহারে যেটা ছিল সেটা তো জনগণ ম্যান্ডেট দিয়েছে। ওনারা তো মানে ওনাদের যে দলের না, সেটা সেটা তো আছে, আছে। কিন্তু আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, যেমন ধরেন নির্বাচন কমিশন, তারপরে দুর্নীতি দমন কমিশন, বিচার ব্যবস্থা, এই যে মানে জায়গাগুলো, সেই জায়গার থেকে বর্তমান সরকার আমার কাছে মনে হচ্ছে যে সরে গিয়েছে। এইটা আমাদের জন্য একটা অশনি সংকেত। আমরা এই জায়গাটা মনে করছি যে এই যে জুলাই অভ্যুত্থানের পরে সংস্কারের যেটা বলা হয়েছিল তারা বলছে এটা করব, কিন্তু আপনি যদি ধরেন বিচার ব্যবস্থা যদি দেখেন কিংবা দুর্নীতি দমন কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া যেটা তারা কিন্তু একমত হয়েছিল বিএনপি, আপনি মানে এগুলো কোনো কিছুই কিন্তু এখন নেই। নতুন যে সংসদ বসবে তখন বাজেট আসবে, এই সংস্কার টস্কার নিয়ে তো কথা হবে না। জি জি আমি আপনাকে এটাই জিজ্ঞেস করছিলাম যে কি আশা দেখেন, না, ওরা কি ফিরে আসবে আবার মনে করছেন না, বা কি মনে করেন? আমি মনে করি যে এটা একটা অনিশ্চিত জায়গায় চলে গিয়েছে। জি জি, একটু অন্যদিকে যাই, একটা স্টার্টলিং নিউজ সবাই জানে, কালকে থেকে আলোচনা হচ্ছে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পশ্চিমবঙ্গের মানে বক্তৃতা করতে গিয়ে বলেছেন এই যে ওসমান হাদি খুন হলো, তারপরে প্রশ্নটা আমি আপনাকে করছি বা দুজনের জন্যই হতে পারে, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল? মমতা প্রশ্ন করছেন অমিত শাহকে। আজকে সরকার পরিবর্তন হলেও আমি সবটাই জানি, আমি সেই নামটা বলতে চাই না। সবার মধ্যে সবাই হইচই করেছে, না বলেন বলেন। উনি বলছেন না বলবো না, যদি বলি তাহলে বাংলাদেশে উত্তাপ সৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করার যখন করেছে তখন তাকে মানা করেছে নাম বলতে। এটাও স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে বলছেন, এই কথাগুলো বলেছেন। আমাদের দিক থেকে আমি মনে করি যে প্রথমত আমি দেখেছি, আমি একটু আনন্দবাজার একটু দেখছিলাম আপনার এখানে আসলে পরপরই আনন্দবাজারের অনলাইন দেখছিলাম একটু। তিনি আজকে একটা ধর্নাতে ছিলেন, তার ধর্নাতে তার 80 জনের যে রাজ্যসভার তার যে বিধানসভার তার যে সদস্য মাত্র 8 জন সেখানে উপস্থিত ছিলেন। খুবই হতাশাব্যঞ্জক একটা চেহারা। সেখানে তিনি প্রবাবলি এই বক্তব্যটা তিনি দিয়েছেন, যেটা আমাদের জন্য খুবই সংবেদনশীল এবং খুবই উদ্বেগের। যদি মমতার কথা সত্য হয় তাহলে বোঝা যাচ্ছে যে এটা বাংলাদেশের ভূখণ্ডের বাইরে এই হত্যাকাণ্ডের যে পরিকল্পনা, যদি ওনার কথা সত্য হয় তাহলে তার ভূখণ্ডের বাইরে, উনি তো ভারতের, উনি নাম উল্লেখ করেননি, সম্ভবত উনি ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আকার ইঙ্গিতে তিনি হয়তো তার দিকে তিনি বলতে চেয়েছিলেন, কিন্তু তিনি নাম উচ্চারণ করেননি। এটা আমাদের জন্য উদ্বেগের, এটা আমাদের জন্য উৎকণ্ঠার। মমতার এই বক্তব্যের পরে বাংলাদেশ সরকারের অথবা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মমতা ব্যানার্জির বক্তব্যের পুরো ব্যাখ্যাটা চাওয়া দরকার। এটা বোধ কেন্দ্রীয় সরকারের কাছে, এবং মমতা ব্যানার্জি তিনি তো একজন গুরুত্বপূর্ণ, তিনি তো পশ্চিমবঙ্গের জন্য একজন আইকনিক মানুষ, এবার তো হেরে গেছেন। তার তো কিছুটা হতাশা আছে, ওনার দল সম্ভবত প্রায় ভেঙে যাওয়ার উপক্রম। ঋতুব্রত তার নেতৃত্বে অধিকাংশ বিধানসভার সদস্যরা তারা পাল্টা তারা আরেকটা তৃণমূল করবার
একটা উদ্যোগের কথা শুনতে পাচ্ছি, কিন্তু এটা আমাদের রাজনীতির জন্য, আমাদের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক। কারণ যারা আমাদের পুরো অভ্যুত্থানকে মেনে নেয়নি, আমাদের আপরাইজিংকে যারা গ্রহণ করেনি, শুরু থেকে যারা একটা যে ভারতের বিজেপি সরকার বলি এবং কি তার পুরো বিজেপি বলি বা চরম দক্ষিণপন্থার হিন্দুত্ববাদী যে শক্তিরা, এবং যারা কনস্ট্যান্ট এরা বাংলাদেশ বিরোধিতায় তারা যুক্ত ছিলেন, অভ্যুত্থানের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, এবং আমাদের এখানে কোনোভাবে একটা স্থিতিশীলতার বিরুদ্ধে পরোক্ষভাবে তাদের যে উস্কানি, তাদের যে তৎপরতা, এমনকি ভারতের মেইন স্ট্রিম মিডিয়ার বড় অংশ সহ, তো এই জায়গাগুলো কিন্তু অব্যাহত আছে। যদিও এখন একটা বার্তা দেওয়া হচ্ছে তারা নতুন বিএনপি সরকারের সঙ্গে তারা কাজ করতে চান, তারা একটা নেগোশিয়েট করতে চান, তো এটা কিন্তু আমি মনে করি এই তথ্যটা খুবই উদ্বেগের। এবং ইতিমধ্যে তো সেই যাদেরকে ধরা হয়েছে তারা ইন্ডিয়ান কাস্টডিতে এখন তারা আছেন, এবং তাদেরকে প্রত্যর্পণ করা হবেন কিনা বা তিনি পুরো ব্যাপারটা কি দাঁড়িয়েছে, এখন কিন্তু পুরো ঘটনায় নতুন মাত্রা নিয়েছে। এটা যে মাত্রাটা ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে ছোট আকারে হেলাফেলা করে এটাকে দেখবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এটা গেল একটা প্রশ্ন। আরেকটা হলো যে এতদিন ধরে আরেকটা মমতা ব্যানার্জির যেহেতু কথাটা বললেন, ভারতের সাথে আমাদের অমীমাংসিত যে প্রশ্নগুলো, এবছর গঙ্গার পানি চুক্তি শেষ হবে 12ই এই ডিসেম্বরে, আমাদের 30 বছরের চুক্তি। জয়েন্ট রিভার কমিশনের সম্প্রতি মিটিং হয়েছে, কিন্তু সেখানে গঙ্গার পানি চুক্তির নবায়ন নিয়ে কিন্তু ডেফিনেটলি কোনো এজেন্ডা ধরে কোনো আলোচনা হয়নি। আমি যথেষ্ট উদ্বিগ্ন এটা নিয়ে। এক, কারণ এখনই আলোচনাটা শুরু করা দরকার। দুই হচ্ছে যে এতদিন ধরে যখন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, ভারত থেকে বলা হচ্ছিল, ভারতের মোদী সরকার থেকে, মমতা ব্যানার্জির কারণের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার তিস্তার ব্যাপারে চুক্তি স্বাক্ষর করতে পারছে না। এখন তো পশ্চিমবঙ্গের বিজেপি সরকার গঠন করবার পরে এখন তার মমতা কার্ড খেলবার কোনো সুযোগ নেই। তাহলে এখন বাংলাদেশের সরকারের দিক থেকে গঙ্গার পানি চুক্তি তার নবায়ন আমাদের জন্য যেটা ন্যায্য সঙ্গত, তিস্তা চুক্তি সম্পন্ন করা, আমাদের 54টা অভিন্ন নদীর পানি প্রবাহে হিস্যার প্রশ্নটা, তাহলে এতদিন ধরে মমতার এইটা আমরা অন্য কোনো অজুহাত এখন নিশ্চয়ই আমরা দেখতে চাইব না। আপনি মনে করেন যে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের ফলে বিজেপির অ্যাটিটিউডে চেঞ্জ হবে এবং গঙ্গা চুক্তির আমি সেটা মনে করছি না, বরঞ্চ আমি আর উদ্বিগ্ন। বলছি এখন তার মমতা কার্ড তো খেলবার সুযোগ নাই। এই কথা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে এটাকে করা, এখন তারা পোষণ করছে এবং উদ্বিগ্ন। তারা যে ধরনের কথা বলছে, তারা এই যে প্রায় 91 লক্ষ লোক পশ্চিমবঙ্গে ভোটারদেরকে যারা করা হলো না, যারা দুবার তিনবার, অনেকেই লক্ষ লক্ষ লোক যারা ভোট দিয়েছেন, এদের বিশাল অংশকে বাংলাদেশের অনুপ্রবেশকারী হিসাবে এদেরকে চিহ্নিত করা হচ্ছে। আমাদের সীমান্তবর্তী কয়েকটা অঞ্চলে ইতিমধ্যে কয়েকশো মানুষ তারা পরিবার পরিজন নিয়ে তারা ইতিমধ্যে তারা আশ্রয় নিয়েছেন। এদেরকে চেষ্টা করছে বাংলাদেশে এখন তারা পোষণ করার জন্য। আজকে দেখলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে তিনি বক্তব্য দিলেন। কিন্তু আমি এখনও সরকারের দিক থেকে যে পরিমাণ ওরা উত্তেজনা তৈরি করছে, যে পরিমাণ সীমান্তগুলোর একদম নিরাপত্তাহীনও দেখা দিয়েছে, সরকারের উদ্বেগ উৎকণ্ঠাটা এখন আমি ওই পর্যায়ে এখন আমি দেখছি না। আমি মনে করি খুবই দ্রুত বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সর্বোচ্চ পর্যায়ে যে এগুলো নিয়ে কথা বলা দরকার, আলোচনা দরকার। এবং ভারত সরকার নতুন বিএনপি সরকারকে তারা যে বার্তাটা দেবার চেষ্টা করছেন, এটাকে যেন কোনো, যদি এটা বাতকাবাত না হয়ে থাকে, তারা যদি জেনুইনলি তারা যদি মিন করে থাকেন, তাহলে তাদেরকে উস্কানি বন্ধ করতে হবে, পোষণ করবার যে তৎপরতা এগুলো বন্ধ করতে হবে। এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার তারা যে জজবা প্রতিনিয়ত, একদিকে মুসলিমদের উপরে হামলা আক্রমণ, একদিকে এবার তো এই কোরবানি কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল, কিন্তু বড় ধরনের সহিংসতা শেষ পর্যন্ত হয়নি। সেখানে তারা একটা সীমিত পর্যায়ে কোরবানিও করা গেছে, সেখানে ঈদের নামাজও তারা পড়তে পেরেছেন। কিন্তু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, আমরা কোনো উস্কানিতে আমরা পা দিচ্ছি না, কিন্তু যেটা যে কোনো সময় এটা কিন্তু এসকেলেট করার আশঙ্কা আছে। এই জন্য সরকারের দিক থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পুরো ব্যাপারটা টেক আপ করা দরকার। না হলে কিন্তু যে কোনো সময়, কারণ আমাদের সরকার মাত্র 3 মাস বয়স, এখন যদি কোনো একটা যদি একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, সীমান্তগুলোতে পরিস্থিতি বেশ খারাপ, মানুষ প্রচণ্ডভাবে মানুষ কিন্তু নিরাপত্তাহীন জায়গাতে আছে। যেসব এলাকায় ভারতীয়রা কাঁটাতার দেওয়া এতদিন ধরে দিতে পারেনি, এবার জমি ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে বাকি অঞ্চলগুলো কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য। মানে আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদেরকে জানাই
পৃথিবীর মধ্যে এটাই সবচেয়ে বড় কাঁটাতারের বেড়া দুটো প্রতিবেশী দেশের মধ্যে। ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে কাঁটাতার যোগ করেন, আমেরিকার মেক্সিকোর দুটো কাঁটাতারের বেড়া যুক্ত করলে যা হবে তার চেয়ে অনেক লম্বা কাঁটাতারের বেড়া হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যকার যে বেড়াটা। এবং সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আজকে একটা বক্তব্য দিয়েছেন, তো সেটা নিয়ে তিনি হয়তো যদি একটু ব্যাখ্যা ট্যাখ্যা করেন তাহলে হয়তো সুবিধা হবে। আমি যেটা বলতে চাই যে উদ্বেগের জায়গাটা, এটাকে যে মাত্রায় নেওয়া দরকার এবং যেভাবে প্রতিনিধি উস্কানিটা তৈরি করা হচ্ছে, সত্যি সত্যি তারা যদি বন্ধুত্ব চায় তাহলে আমরা তো ভারতের সঙ্গে নিশ্চয়ই আমরা যুদ্ধ করব না, আমরা সৎ প্রতিবেশীর বসবাস করতে চাই। দুর্ভাগ্যজনকভাবে ভারত এখনও সৎ প্রতিবেশীর প্রমাণ দিতে পারেনি। এখন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এখন আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, মর্যাদা, আমাদের এটাকে রেখে যাবতীয় অমীমাংসিত সমস্যাগুলো এই সরকার যদি উদ্যোগটা তারা যদি গ্রহণ করতে পারেন তাহলে আমরা বলবো এক ধাপ হয়তো বা এগোনো গেল। কিন্তু আমার খুব আশঙ্কা, কারণ আবার তো সেটা কি দাঁড়াবে, এই সরকারকে অনেক বলতেন একেবারে চিকন দড়ির উপরে, ওই যে সার্কাসের সময় যে মেয়েটা হাঁটে চিকন দড়ির উপরে, আমি দেখছি সরকারকে প্রায় একটা চিকন দড়ির উপরে সরকারকে হাঁটতে হচ্ছে, চারিপাশে এতগুলো চ্যালেঞ্জ। ওই জায়গাটাই আমি যাই। জি। সরকার চিকন দড়ির উপরে হাঁটছে, কিন্তু সরকারের পররাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের কি বলে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। ভূ রাজনীতির মধ্যে বেশ বড় একটা পরিচয়, মানে ওলট পলটের মতো মনে হচ্ছে না, একটা বড় কাজ হয়েছে। আমরা বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হয়েছি, এদিকে আমাদের বর্ডার ইনসিকিউর, তারপরে যে কথাগুলো যারা সাইফুল হক বললেন, সব মিলে আপনার ফিরে কি। আর একটা জিনিস আমি বলি, সাধারণত দেখবেন যে নতুন সরকার হলেই কিন্তু আমাদের সরকার ভারত সফরে যায়। এইবারে আমরা শুনলাম যে চীন সফরে যাবেন, গতকালকে থেকে শুনছি, আজকেও শুনছি, না এখন চীনেও যাবে না, ভারতেও যাবে না, থার্ড একটা কান্ট্রিতে যাবে, মেবি মালয়েশিয়া। না ভাই, অবশ্য খুবই বিশ্লেষণমূলক কথা বলেছেন। তবে একটা জিনিস আমি আপনাকে বলি যে বিশেষ করে আমাদের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, এটা আমাদের অভিনন্দন জানাচ্ছেন না? আমাদের বটেই বাংলাদেশের জন্য একটা বড় গর্ব এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের একটা সুনাম কিংবা তার পরিচিতি, অবস্থান ইত্যাদি হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু রাজনৈতিক অঙ্গনে এখানে ব্যক্তি খলিলুর রহমান আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তা আমরা দেখতে চাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে এই অর্জনটা আমাদের জন্য। কিন্তু একটা জিনিস কিন্তু রাজনীতির মাঠে, সেটা হচ্ছে যে এই খলিলুর রহমান কে, এর নিয়ে এত কথা হচ্ছে, এত বিতর্ক হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু একটা অভ্যুত্থানের ফসল ছিল এবং দীর্ঘ 15-16 বছর ধরে আমরা আন্দোলন করেছিলাম এবং আপনি আমাদের খুবই শ্রদ্ধেয়, আপনাকে আমরা সেই পর্যায়ে সম্মান করি। আপনি যেদিন আওয়ামী লীগ সরকারের সময় গ্রেপ্তার হয়েছিলেন এবং যে অমানবিক নির্যাতন আপনার উপরে, প্রথমে গুম হয়েছে, আগে গুম হলো, তারপরে বের হলো, আমাদের বড় উদ্বেগ ছিল তখন। প্রশাসন যখন আপনাকে প্রকাশ্যে আনলো, সেই সময় আপনি দাঁড়াতে পারছিলেন না, বা আপনার যে ছবিগুলো দেখেছিলাম আমাদের কাছে মনে হয়েছিল এক সময় তো আওয়ামী লীগের সাথেও আপনি সংসার করেছিলেন, কিন্তু সেই আওয়ামী লীগ যদি একটু ভিন্ন মত পোষণ করলে, বিশেষ করে আপনার মতো একজন মানুষের উপরে যে অমানবিক অত্যাচার করেছিল, এই দীর্ঘ আন্দোলন তো আমরা করেছি, 18 নির্বাচনও একসঙ্গে ছিলেন, কি হয়েছে দেখেছেন। তো এরপরে তো একটা অভ্যুত্থানের পরে যখন আমরা রাষ্ট্র কাঠামোতে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করলাম এবং সেই জায়গায় এই যে কিছু উপদেষ্টাদের নিয়ে আসলেন এবং ফলে কি হলো, আজকের এই যে 15-16 বছরের মানে যে আন্দোলন সংগ্রাম, আমরা একটা পরিবর্তন চালাম, একটা গণতান্ত্রিক একটা মানবিক রাষ্ট্র গঠনের যে আন্দোলন আপনারা শুরু করেছিলেন এবং আমরা আপনাদের সহযোদ্ধা হিসাবে ছিলাম। কিন্তু এই অভ্যুত্থানের সময় এই খলিলুর রহমানরা কোথার থেকে আমদানি হলো, এই ডক্টর আলী রিয়াজরা আমাদেরকে সংবিধানের সবক দেওয়ার জন্য কোথার থেকে আসলেন,
এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো যে এত কথায় যদি না যায়, তাহলে আমরা ভারতের সঙ্গে একটা চুক্তি করেছিলাম এবং যেটাকে আমাদের গোলামির চুক্তি বলা হতো, কিন্তু ভারত কিন্তু আমাদেরকে সেই চুক্তির কারণে আমাদের সার্বভৌমত্বের উপরে হাত দেওয়ার সুযোগ পায় নাই। কিন্তু এই যে ক্ষমতার থেকে চলে যাওয়ার কয়েকদিন আগে এবং ক্যাবিনেটকে না জানিয়ে পাশ কাটিয়ে এই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূস সরকারকে দিয়ে একটা আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি করলেন এবং সেখানে আমার অর্থনৈতিক যে স্বাধীনতা এবং বিশেষ করে আমার দেশের যে অর্থনৈতিক দুরবস্থা, এই বাণিজ্য চুক্তি করে আমার দেশটা আমেরিকার কাছে তিনি বিক্রি করে দিলেন। এবং সেই ব্যক্তিকেই আমাদের এই বর্তমান সরকারের যারা কর্তা ব্যক্তি ছিলেন তারা ওই সময় বলেছেন এর বিরুদ্ধে যে তার পদত্যাগ চাই। আবার আপনি যদি দেখেন যে উনি এখন পররাষ্ট্রমন্ত্রী হলেন এবং জাতিসংঘের এই সাধারণ পরিষদের সদস্য পদ পেলেন। আমেরিকার সিগন্যাল ছাড়া সভাপতি আমেরিকার সিগন্যাল ছাড়া আপনি ওখানকার সভাপতি হবেন এটা আদৌ সম্ভব না। তার মানে কি দাঁড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে, এই যে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি করলেন সেই চুক্তির ফলশ্রুতিতে আমেরিকার ইঙ্গিতেই উনি এখন পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের দ্বারাই তিনি আবার আমেরিকার সেই মদত পুষ্ট হয়েই এই সভাপতির পদ আনলেন। এটা নিয়ে নানান কথা আছে। যদি এই ব্যক্তিটি না হতেন এবং আমেরিকার সাথে চুক্তির খলনায়ক বা মধ্যমণি যদি উনি না হতেন, তাহলে অবশ্যই এই কথাগুলো আমরাও বলতাম না। অন্য কেউ যদি পররাষ্ট্রমন্ত্রী হয়ে যদি আজকের এই পদটা আনতেন বলতাম না। সব ভালো যার শেষ ভালো, এখন অপেক্ষা করা ছাড়া আমাদের উপায় কি? আমার হাতে সময় অলমোস্ট এই, তারপরে জনাব সাইফুল হক আপনার কাছে লাস্ট একটা প্রশ্ন করছি, যত কম সময়ের মধ্যে জবাব দিতে পারেন। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি আর 31 সালের মধ্যে 1 কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 1 মিনিটে বলবেন কি অবস্থা বুঝেন? না, আমি মনে করি যে কোনো মানুষ তো ধরেন স্বপ্ন নিয়ে বাঁচে না, মানুষও তো তার তো একটা স্বপ্ন থাকে, লক্ষ্য থাকে। কারণ আপনি যে কোনো মানে অন্ধ মানুষও কিন্তু পথ চলতে পারে, কিন্তু সুনির্দিষ্ট যদি আপনাকে গন্তব্যে পৌঁছাতে হয় তাহলে তো আপনার একটা মঞ্জুলে মকসুদ আপনার লাগবে। তো সরকার সেই জায়গা থেকে একটা স্বপ্ন বলি, রূপকল্প বলি, তারা চিন্তা করতেই পারেন। আমি খুব দ্রুত দুটো ব্যাপার মন্তব্য করতে চাই, অন্য ব্যাপার। ইউটোপিয়ান মনে করেন না? হ্যাঁ, ইউটোপিয়ান মনে করেন না? আপনাকে আমরা এই পুরোটা অভ্যুত্থান করলাম, এই অভ্যুত্থানই তো কারো কারো কাছে বিশাল একটা ইউটোপিয়া ছিল, বাট উই মেড ইট এটার জন্য। এখন কেউ মনে করছে তো থাকে না, তো ফলে আমরা মনে করছি এটা ইউটোপিয়ান। যে কোনো বড় চিন্তা তো প্রথমে মনে হয় 2034-এর মধ্যে $1 ট্রিলিয়ন সেটা কঠিন হতো, কিন্তু আমি বলছি আমাদের পসিবিলিটিস যেটা, আমি সেই অর্থে কথাটা একটু বলি। পসিবিলিটিসের ক্ষেত্রে অভ্যুত্থান যে সম্ভাবনা তৈরি করেছিল গত 21-22 মাসের সম্ভাবনাটাকে আমরা ধারণ করতে পারিনি। বাস্তবে অর্থনীতির একটা লুটেরা দুর্বৃত্তায়নের তার যে বেসিক জায়গাটা সেটা বহাল তবিয়তে আছে, এই 18 মাসের ছিল এবং গত 3 মাসও তার শেকড়ে হাত দেবার কোনো উদ্যোগ বাস্তবে কিন্তু নাই। ফলে সেই জায়গাটা আপনি বাংলাদেশ এটা পলিমাটির উপরে, রাজনীতিটাও এখনো পর্যন্ত আপনি, কিন্তু একটা সরকারের জন্য সুযোগ ছিল জনাব তারেক রহমানের জন্য, একটা প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমিক, তিনি একটা দেশকে নেতৃত্ব দেবেন, এই সুযোগটা কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে অন্য কারণে তার সরকার এবং তিনি এই সুযোগটা গ্রহণ করবেন কিনা সেটা কিন্তু তার প্রজ্ঞা দূরদর্শিতার উপরে অনেকখানি নির্ভর করে। তাহলে যেটা বললেন এখন যেটা মনে হবে দুঃস্বপ্ন, হয়তো সেটাই হয়তো বা কার্যকর হতে পারে। থ্যাংক ইউ জনাব সাইফুল হক এবং ডাক্তার মিজানুর রহমান, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, অনুষ্ঠান শেষ করব। শেষে জনাব সাইফুল হক যেরকম করে বললেন, যদি এখনও পর্যন্ত ঠিকঠাক মতো সব কিছু করতে পারেন, তাহলে এই যে রূপকল্পের কথা বলা হচ্ছে, যে স্বপ্নের কথা বলা হচ্ছে, যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেখানে পৌঁছাতে পারি। কি মনে করেন আপনারা? আমাদের অনুষ্ঠানের নাম করেছিলাম আমরা ঈদ এবং ঈদের পর। আচ্ছা, একটা ঈদের দিন, একটা দিন দিয়ে একটা বিরাট সময়কে আলাদা করা যায়? সময় জিনিসটাই এরকম না, সব সময় নদীর মতো বয়ে চলে, তো মাঝখানে কোনো একটা জায়গায় পয়েন্ট করবে, ঠিক এটার আগে কি আর পরে কি, ওই একটা পয়েন্টে কিছু হয় না। আমরা দেখছি ঈদ এবং ঈদের পরের মধ্যে যে লক্ষণ, সেই লক্ষণে যারা সাইফুল হক আশাবাদী,
অনেকে হতাশ হন, অনেকে বিভিন্ন রকম প্রশ্ন তোলেন, কিন্তু সব শেষেও আশায় ঘর বেঁধে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।